বাদ দেন আবহ সঙ্গীত, আপনি ওখানে একটা গানই ব্যবহার করে দিলেন, একটা গান দিলেন, যেখানে গান মানে আবহ সঙ্গীত তো কথা নাও থাকতে পারে, শুধু যন্ত্র সঙ্গীত আর কণ্ঠ সঙ্গীত এবং যন্ত্র সঙ্গীত দুটো মিলে গান বানায় দিলেন আপনি। এটা হতে পারে সে নিজে গানটা গাইছে, হতে পারে গানটা বাজছে, দুটাই হইতে পারে। এখন ক্যারেক্টার যখন গানটা গাইবে, সত্যজিৎ রায় যেটা বলতেছে সেটা অবশ্যই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া উচিত। এমন থেকে একটা গান দিয়ে দিলাম, যেটা হয়ে গেল একটা গান, তাও আবার সিনেমা শুরু হইলো। গানটা যদি কেটে ফেলে দেওয়া হয়, চিদানন্দ দাশগুপ্ত একই কথা বলছে যে গানটা যদি কেটে ফেলে দিলে সিনেমাটার কোনো ক্ষতি না হয়, তাহলে ওই গানটা অর্থই। তার মানে ওই গানটার মধ্যে কোনো ঘটনা থাকবে, ওই গানটা গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে গানটা সার্থক। এবং ওই গানটা যদি ফেলে দিই কেটে, তাহলে আপনি সিনেমাটা বুঝবেন না, মানে গানটার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটাইছেন আপনি। এইটা হচ্ছে ওনাদের কথা, এবং আমিও একমত এটার সাথে। আমিও মনে করি যে সিনেমাতে যে গানটা ব্যবহার হয় সেই গানটার একটা উদ্দেশ্য আছে। সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে গান আমরা বাস্তব জীবনে কি গাই? না, বাস্তব জীবনে আমরা গান গাই না। পৃথিবীর বেশিরভাগ লোকই বাস্তব দুনিয়াতে যখন বসবাস করে গান গায় না। আবার বলবো হ্যাঁ আমি তো ভাই গান গাই তো, হ্যাঁ আপনি গাইতে পারেন, ঠিক আছে, কিন্তু কখন আপনি গানটা করেন? যখন তখন যে কোনো জায়গায় গান করে না, কোন একটা আবেগময় মুহূর্তে আপনার হয়তো গান গেয়ে ওঠেন। ঠিক সেই জিনিসটাই সিনেমাতে ঘটে, কোন একটা আবেগময় মুহূর্তে। যার লাভ স্টোরি হলে একেবারে নায়ক নায়িকার যখন দেখা হলো অনেক বছর পরে, একটা গান গেয়ে উঠলো একজন মনে আনন্দে, অথবা বিচ্ছেদ হয়ে গেল তাদের মধ্যে, আর দেখা হবে না কোনদিন, তখন একটা গান গেয়ে উঠলো তারা। তার মানে হচ্ছে এই চরম আবেগের প্রকাশের জায়গায় আমরা গান ব্যবহার করছি, চরম আবেগের জায়গায় গানটা। এবং আমরা গান শুনি তো আবেগের জন্যই। আবেগ ছাড়া গান থেকে আসলে কি পাই আমরা? আবেগটা পাওয়ার জন্যই, আবেগগ্রস্ত হওয়ার জন্যই গান শুনি। তার মানে সিনেমায় গানটা, সেই সিনেমায় যে গান ব্যবহার হয় সেই গানটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে দর্শকের মধ্যে আবেগ বৃদ্ধি করা। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি চিদানন্দ দাশগুপ্ত পর্যন্ত গেলাম। তারপরে আমরা তৃতীয়টা যাই। হ্যাঁ, তৃতীয়টা হচ্ছে আচ্ছা, এইখানে আরেকটু কথা বলে দিতে হবে যে চিদানন্দ দাশগুপ্তের আলোচনায় আরেকটা কথা আসছে যে চিত্র পরিচালকের সঙ্গে সঙ্গীত পরিচালকের মতবিরোধ হয়, এই জিনিসটা কি রকম হইতে পারে? হ্যাঁ, উনি স্বীকার করছেন যে মতবিরোধ হয়, এবং যদি হেভিওয়েট দুজন হয়, ধরেন পরিচালক মনে করেন আমি অনেক বড় পরিচালক, সঙ্গীত পরিচালক মনে করতো আমি অনেক বড় সঙ্গীত পরিচালক, তুই বেটা কি বুঝিস? বাঙালিতে এটা চরম সমস্যা, সবারই মনে হয় তুই কি বুঝোস, তুই আমার চিনাস। এই সমস্যা তো আমাদের সবার আছে। তো সেক্ষেত্রে এটা হতেই পারে যে তুই কয়দিনের পরিচালক, আমি কত বছরের সঙ্গীত পরিচালক, তুই আমারে কি বোঝাবি? আমার নিজের মতামত হচ্ছে যদি সেটা হয় তাহলে সঙ্গীত পরিচালকের উচিত ওই কাজটা না করা। যে মানে সিনেমার একটা সহজ সূত্র হচ্ছে সিনেমায় সবার বস হচ্ছে পরিচালক। যদি আপনি সিনেমায় কাউকে বস না মানতে পারেন, মানে পরিচালককে মনে হয় যে পরিচালক হচ্ছে আপনি বেশি বুঝেন, তাহলে তার অধীনে আপনার কাজ করা উচিত না। তার অধীনে আপনি যাবেন না কাজ করতে। আপনাকে মেনে নিতে হবে যে পরিচালক কম বুঝুক বেশি বুঝুক, সে আমার বস, এবং বস ইজ অলওয়েজ রাইট। মেনে নিয়ে আপনি কাজ করতে যাবেন, আর যদি না মানতে পারেন তো ওই সিনেমাতে আপনি কাজ করবেন না। এটা আমার মতামত। এখানে উনিও প্রায় একই কথাটা বলছে, ঠিক আছে। এবং সেটা যেটা হয় যে যদি পরিচালক হিসেবে আপনি কাজ করতে যান, তাহলে আপনি এমন কোন লোককে আপনার সিনেমাতে নিবেন না যে আপনার কথা শুনবে না, যে আপনার যে বেশি বুঝে, তাকে নিবেন না। তাকে নিলে আপনার কাজটা আর আপনার থাকবে না, তার হয়ে যাবে। কারণ কাজটা তো আপনার, পরিচালক হিসেবে কাজটা আপনার। সিনেমায় আপনার পরিচালক হিসেবে নাম যাবে আপনার, আপনাকে মানুষ জিজ্ঞেস করবে ভাই এই মিউজিকটা কেন এখানে ব্যবহার করছেন? আপনার অকার মাঠক দাঁড়ায় থাকলে তো হবে না যে ভাই আমি তো বুঝি না, আমরা সঙ্গীত পরিচালককে ফোন দিয়ে জিগাই কি জন্য দিচ্ছে, মানুষ আসবে এই কথা বললে, তো আপনি বলতে পারবেন না। তার মানে আপনাকে বুঝতে হবে যে ওই লোকটা সঙ্গীত পরিচালক কেন ওই বাজনাটা ওই জায়গায় বাজাইলো, আপনাকে বুঝতে হবে এটা, নইলে আপনি কাজটা করতে পারবেন না। তৃতীয় জায়গাটা যায়, তৃতীয়
ইয়েটা, এই প্রবন্ধটা হচ্ছে চলচ্চিত্রে গানের ব্যবহার। কমল কুমার মজুমদার, কমল কুমার মজুমদার সম্পর্কে তো আপনাদের জানার থাকার কথা, বিখ্যাত এই সাহিত্যিক, এবং উনি ফিল্মও বানিয়েছেন। তো ওনার এই প্রবন্ধটা বিশেষত্ব হলো, উনি যেটা বলছে যে আমাদের দেশটা হচ্ছে গানের দেশ। এটা সত্য কথা, বাংলাদেশ হচ্ছে গানের দেশ, এটা অস্বীকার করার কিছু নাই। বাংলাদেশের মানুষ গান পাগল। এবং বাংলাদেশের মানুষ গান পাগল হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমাদের পরিবেশ। আমরা পানির দেশের মানুষ। আমাদের দেশে বর্ষা প্রায় বছরের অর্ধেক সময় ধরে বৃষ্টি হয়, 7-8 মাস ধরে বৃষ্টি হয়। পথঘাট সব ডুবে যায়, গ্রামকে গ্রাম ডুবে থাকে বর্ষায়। পানির মধ্যে আমরা ডুবে থাকি, ভাসিয়ে নিয়ে যায়। তাহলে এই দেশের মানুষ গান গাবে না, কে গান গাবে? তাই না? তারপরে ধরেন আমাদের বৃষ্টির যে ছন্দ, বৃষ্টির যে শব্দ, এসব গান, তাই না? এবং আরেকটা হচ্ছে আমরা প্রচন্ড আবেগপ্রবণ মানুষ, এই দেশের মানুষ। কেন? নদীমাতৃক দেশ, নদীর মাঝখানে মানুষ আবেগে থাকবেই, আবেগে ভরা মানুষ, তাই না? তো সেক্ষেত্রে ওনার এই কথাটা হচ্ছে যে মানে আমরা গানের দেশের মানুষ, পাইনি তো গানের দেশের মানুষের সিনেমাতে গান থাকবেই। কিন্তু ওনার একটা মতামত আছে যে ভালো গানটা আসলে কোনটা। ভালো গানটা হচ্ছে ভালো সুর থাকবে এবং ভালো কথাও থাকবে, এবং আরেকটা যে জিনিস থাকবে সেই কথা এবং সুর দুইটা মিলে সাজুজ্য থাকবে, মানে সামঞ্জস্যপূর্ণ হবে, একটা একটার সাথে মিল থাকবে। এবং তৃতীয় কথাটা হচ্ছে যে ওই গানটা মানে কথা সুর দুইটা মিলে সাজুজ্য থাকলো, সেইটা যেন চলচ্চিত্রের সঙ্গে সাজুজ্যপূর্ণ হয়। এবং সঙ্গীত পরিচালকের কাজটা কি? শুধু মানে না, গান তৈরি করা না, তার কাজটা হচ্ছে আবহ সঙ্গীত তৈরি করা পুরো সিনেমাতে। এবং উনি আরেকটা জিনিস বলছে যে মানে জনপ্রিয় সঙ্গীত এবং জনপ্রিয় গান কোনগুলো হবে বা হবে না, বা গানের মানে অধোগতি, উনি এইসব জিনিস নিয়ে একটু আউতাস করেছেন। সেটা হচ্ছে যে সিনেমা সস্তা হওয়ার আমদানি খুব বেশি দিনের নয়। কিছুদিন আগে বিশুদ্ধ রাগ রাগিনী স্থান সিনেমা তো ছিল। আচ্ছা, কথা হচ্ছে এটা তো স্বাভাবিকভাবেই আপনি একটা সময় মানুষ ধরেন জমিদারি আমলে জমিদার সাহেবেরা রাত্রেবেলা বাইজি নাচায় দিত, বাইজি নাচায় দিয়া পিরিং পিরিং গান বলে যেগুলো, মানে শাস্ত্রীয় সঙ্গীত শুনতো, মদ গিলত। এবং সেটাই ছিল তাদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম, তাই না? রাত জেগে বাইজি নাচতো আর গান গাইতো কেউ একজন। এখন তো সেই যুগ নাই। স্বভাবতই মানুষের রুচি বদলে গেছে, এবং মানুষের বাদ্যযন্ত্র বদলে গেছে, এবং মানুষের বাদ্যযন্ত্রের ব্যবহারও বদলে গেছে, এবং চটুল যেটাকে আমরা বলি সেই জিনিসটাই মানুষ পছন্দ করতে শুরু করছে। এবং জনপ্রিয়তা আসলে চটুল জিনিসই হয়। এখন আপনি যদি সিনেমার ক্ষেত্রেও তাই, সিনেমা দেখবেন যে কতগুলি ছবি খুব জনপ্রিয়, বাণিজ্যিক সিনেমা আমরা যেগুলোকে বলি, জনপ্রিয় সিনেমা, পপুলার মুভি। আর কতগুলো সিনেমা হচ্ছে অজনপ্রিয় কিন্তু খুব পুরস্কার পায়, মানুষজন খুব প্রশংসা করে, কিন্তু ওগুলো কেউ দেখে না। আমাদের মধ্যে অনেকে আছেন যারা এই অজনপ্রিয় সিনেমা পছন্দ করেন না, জনপ্রিয় সিনেমাই দেখেন সবাই। তো সমস্যা ছিল না, আপনি জনপ্রিয় সিনেমা বানাতেই পারেন, কিন্তু সেইটা করতে হলেও আপনাকে এই জিনিসগুলো জেনেই চেষ্টা করতে হবে। ও এখন উনি যতই হাউতাস করুক, ওটা তো আসলে মানে আটকাবে না। আচ্ছা, আরেকটা যে বিষয় উনি আলোচনা করছেন সেটা হচ্ছে যে গানের পরিস্থিতিটা কি হবে, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম। উনি বলতে ছবিতে গানের পরিস্থিতির কথা মনে হয় ভাবাই হয়নি। ধরা গলায় কোনো কথা বললে দর্শক ভাবেন প্রেম হচ্ছে, ঠিক সেই মুহূর্তে একটি গানও যে শুনবেন নায়ক অথবা নায়িকার গলা থেকে, এটাও তারা আগে থেকেই জানেন। ঠিক এই পরিস্থিতির মতো গানের অন্য সব পরিস্থিতিগুলো বাধা, তার বাইরে গান গাওয়ানো যায় না। কিন্তু এই বাধা পরিস্থিতি থেকে বার হতে না পারলে গানের ভবিষ্যৎ নেই।
আমি এই কথাগুলোর সাথে একমত যে গান, আপনি একটা গান দিতেই হবে মুখস্থ, ঠিক আছে, 5-6টা গান হইলে একটা বাণিজ্যিক ছবি, সেটা করতে হবে এমন না। ভারতীয় ছবিতে গান ছিল, সত্যজিৎ রায় এসে প্রথম গানবিহীন ছবি বানানো শুরু করছে, যে গান নাই। কিন্তু সত্যজিৎ রায়ের ছবিতে গান নাই। হ্যাঁ, আপনি গান আছে মানে গান, চরিত্র গুলো গান গায়, তাই না? গোপী গায়েন, সে নিজেই গান গায়, গান নিয়েই সিনেমা, তেমন সেটা তো আছে, গান আছে। আপনি জলসাগর দেখেন, সাংঘাতিক গানে ভরা ছবি, তাই না? গান আছে, তার মানে গানের ব্যবহার আগের মতো নাই যে হুট করে গান শুরু হয়ে গেল, এরকম না। গানটা সেই চলচ্চিত্রের সঙ্গে মিলিয়ে করা। এ হচ্ছে মোটামুটি আলোচনা। তো আপনাদের যদি কোনো পর্যবেক্ষণ থাকে এগুলো পড়ে, সেটাও বলতে পারেন, বা নিজের কোনো মতামত বলতে পারেন। এবং উনি রাগ রাগিনী ব্যবহার করতে চান। আমি বলি যে সিনেমাতে রাগ রাগিনী যেগুলো, তো ধরেন আপনি শাস্ত্রীয় সঙ্গীত যদি আপনি শোনেন, ইউটিউবে আছে, অনেক প্রচুর আছে, আমি নিজেও শুনি শাস্ত্রীয় সঙ্গীত, শুনে বোঝার চেষ্টা করি যে বিষয়টা আসলে কি। ধরুন বাংলাদেশে বিখ্যাত ছবি যে মেঘমল্লার রাগের নাম, এখন মেঘমল্লার যে রাগ সঙ্গীতটা ওই সিনেমাতে ব্যবহার করা হয়েছে, মেঘরাগ ওটাকে বলা হয়। মেঘরাগ মূলত বর্ষার উপরে বেস করে করা। তো ধরেন অষ্টপ্রহর, যেটা মানে প্রহর মেপে মেপে সঙ্গীত হয়, 3 ঘন্টা একটা প্রহর, তো অষ্টপ্রহরে 8 রকমের সঙ্গীত হয় শাস্ত্রীয় সঙ্গীত অনুসারে। তাহলে এই যে শাস্ত্রীয় সঙ্গীতের যে মেজাজ মর্জি বা প্রহর গুনে গুনে সঙ্গীত চর্চার যেই গ্রামার, সেই গ্রামার কি ভাঙা যাবে না? ভাঙা যাবে মানে ভেঙে ফেলছে মানুষ বহু আগেই, 1000 বছর আগে মানুষ এগুলো ভেঙে টেঙে ফেলছে। যে লোকটা নৌকা বায়, যে লোকটা গরুর গাড়ি চালায়, যে লোকটা এই লাঙ্গল চালায়, সেই লোকটা এই শাস্ত্র মেনে গান গায় না, সে মনোনন্দে গান গায়। সে রাত 3টা বাজে দেখা যাবে যে আপনার প্রেমের গান গাচ্ছে, তার বউ গান শোনা, ওটার সাথে কোনো শাস্ত্র নাই, ওটা তার মনোনন্দ সম্পর্কিত। তো সিনেমা যেহেতু আমরা বানাচ্ছি, তো সিনেমা তো আসলে শাস্ত্র মেনে সিনেমা হবে না। হ্যাঁ, হতে পারে, কিন্তু মানুষের গল্প শাস্ত্রের বাইরেও থাকে, তো সেক্ষেত্রে সঙ্গীত শাস্ত্রের বাইরেও যাবে এবং গেছে। স্বাভাবিকভাবেই আপনি শাস্ত্র মেনেই যদি সঙ্গীত করেন, তাহলে সেটার গল্প বলা হবে না, সেটা শাস্ত্র হবে আসলে। এবং শাস্ত্র বলার জন্য তো আসলে সিনেমা না, সিনেমা মূলত গল্প বলার জন্য। মোটামুটি এই ছিল আলাপ। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে বইটা কেনেন, বইটা পড়েন, বইটা পড়ে এসে নিজের কথাগুলি বলেন। আমরা আসলে আড্ডাটা করি, কিন্তু একজন কথা বলবে আর 10 জন শুনবে, এইটার জন্য না। আমরা আড্ডাটা করি হলো সবাই পড়বো, সবাই মিলে কথা বলবো, সবাই মিলে বুঝে নিব, এবং বইটাকে অপ্রয়োজনীয় করে ফেলবো। বইটাকে অপ্রয়োজনীয় করবেন কেমনে? যখন বইয়ের জিনিসটা আপনার মাথায় থাকবে, জীবনের শেষ দিনেও আপনি বলতে পারবেন যে ও জিনিসটা এই আসলে। এই যে আমি যে বকবক করলাম, এটা কিন্তু বই পড়ে বলি নাই, জাস্ট আমার মাথা থেকে বললাম। এবং এতে লাভটা কি? লাভটা হচ্ছে যে আমার যদি কখনো সঙ্গীত বিষয়ে কাজ করতে হয়, সিনেমা বানাতে হলেই আমার তখন মাথা থেকে জিনিসটা বের হয়ে আসবে, যে এই জিনিসটা এই, তাহলে তখন আর এই বই পড়ে বই খুলে নিয়ে আমার বসতে হবে না। বাস্তবে যারা কাজ করে তারা তো বই খুলে খুলে কাজ করে না, তার কাজটা জানে। তো উদ্দেশ্য সেটাই, যে আপনি যখন কাজটা করবেন, কাজটা আপনার টাস করেন মুহূর্তের মধ্যে। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার যদি কয় হাঁটু ব্যথা, দাঁড়ান দেখি হাঁটু বিষয়ক বইটা খুললে দেখি, আপনি ডাক্তারের মাইর দিবেন, ফাজলামি করো তুমি, আমি হাঁটু নিয়ে ব্যথায় মরতেছে, তুমি বই খুললে এখন হাঁটু বিষয়ে পড়বা? এটা কখনো হয়? না। সে 2 সেকেন্ডের মধ্যে সে ঔষধের নাম লিখে ফেলবে। দ্যাট ইজ প্রফেশনালিজম। পেশাদারিত্ব ওই জায়গাটাই। আপনার পেশাদারিত্ব হচ্ছে যে আপনি আপনার মাথা থেকে সব আইডিয়া বেরোবে, মাথাটা পাকা বানানোর উদ্দেশ্য। তো এই পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে
আপনার মাথাটা পাকা বানানোর জন্য, যাতে আপনি কাজটা ঠিকঠাক করতে পারেন। তো সেইটা করতে হলে আপনাকে বই কিনতে হবে, বইটা পড়তে হবে, এবং সপ্তাহ শেষে এসে আমাদের সাথে আপনার আইডিয়াগুলি বলতে হবে যে ভাই আমি আমি এই জিনিসগুলি বুঝলাম। আপনার থেকেও আমি শিখবো, আপনি আমার থেকেও শিখবেন। এই হচ্ছে বিষয়টা।